দিয়েছিস? আসসালামু আলাইকুম ভাইয়া পুরা। আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত লাইভে যত সময়ে। আগামীকালকে তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা, এই জন্য আজকে 2 ঘন্টা লেখা থাকলেও আমরা চেষ্টা করবো 1 ঘন্টার মধ্যে শেষ করে দেওয়ার, এবং এই 1 ঘন্টা সময় আশা করা যায় তোমাদের রিভিশন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। সো তোমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আর আমাকে একটু জানাও যে সব ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ কিনা, কোনো সমস্যা আছে কিনা, সব ক্লিয়ার কিনা, আগের দিনের মতো নেটে কোনো ডিস্টার্ব হচ্ছে কিনা, কোনো প্রবলেম কিনা। যে কোনো সমস্যা থাকলে একটু জানাও। ওকে, যে কোনো ধরনের সমস্যা থাকলে বা কোনো প্রবলেম হলে একটু জানাও। ওকে, সাউন্ড ঠিক আছে কিনা, একটু দ্রুত কমেন্ট করে জানাও তোমরা সব দেখতে পাচ্ছ কিনা, ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। আর আমি একটু লাইভটা গ্রুপে শেয়ার করে দিয়ে আমি চলে আসছি। ঠিক আছে, সব ক্লিয়ার কিনা, একবারে ঝকঝকে কিনা একটু জানাবা। কোনো সমস্যা থাকলেও জানাও, সব ঠিক থাকলেও জানাও। তোমরা দেখতে পাচ্ছ কিনা, কোনো সমস্যা? হ্যাঁ হ্যাঁ, বোর্ড দেখা যাবে না কেন? বোর্ড তো সব সুন্দর দেখা যাচ্ছে। এই কে বললো বোর্ড দেখা যায় না রে পাগল? বোর্ড টোড সব ক্লিয়ারলি দেখা যাচ্ছে, কোথাও কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। ওকে ওকে, অল ক্লিয়ার। আর টাইম নষ্ট করা যাবে না, আমরা শুরু করি। আগের দিন নিয়ম কারণ সব জানো, তো আজকের ক্লাসটা আমরা শুরুই করছি যে এই চিন্তাভাবনা করে যে আশা করা যায় আগামীকালকে তোমাদের পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় কোনো ধরনের ভুল থাকবে না, এবং তোমরা ভুলের ঝামেলায় আশা করা যাচ্ছে আগামীকালকে তোমরা পড়বা না। এই আশা রেখে আমরা আজকের আমাদের ক্লাসটা শুরু করছি। ঠিক আছে, তোমরা খেয়াল রেখো। আর আজকে নতুন করে ধরো নতুন কোনো নিয়মকানুন বলার কিছু নেই, আমরা ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। সব শেয়ার তো করে দিয়েছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে ক্লাস কয়জন দেখছে। এখানে আমার মোবাইলে কেন দেখাচ্ছে না বলতে পারছি না। ওকে, তোমরা সবাই একটু যার যার লাগবে, যারা একটু মানে এখনও ঘাবড়াচ্ছ, সব সূত্রগুলো মাথায় নিতে পারছো না, একটু তোমরা ক্লাসটা শেয়ার করে দাও। তোমরা তোমাদের পরিচিত গ্রুপগুলোতে শেয়ার করে দাও, মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দাও, তাহলে সবার কাছে চলে যাবে। ঠিক আছে, আর আমি চেষ্টা করছি এখান থেকে আমি যতটুকু ওটা দেখতে পারি। ঠিক আছে, ওকে শুরু করি। তো আজকে বই আমরা তো দেখবই। এই যে দেখো বই একবারে রেডি আছে আমাদের সাথে, বই একবারে রেডি। ঠিক আছে, বই ওপেন করে বসে রেখেছি। আজকে আমরা আলী আসগর স্যারের বইটা রেখেছি, এটা থেকে আমার মনে হলো সহজ হবে বিষয়টা। তো বই একবারে রেডি আছে, কিন্তু আজকে আমরা সূত্রগুলাকে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটু যাব। আমার সাথে তোমরা একটু রিকল করে একটু লিখবা। এক্সামের আগের রাতে আমি যদি স্টুডেন্ট হতাম আমিও এই কাজটা করতাম, তুমিও এই কাজটাই করবা অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমি যা করতাম তোমাকে আমি সেটাই করতে বলবো, এই আর কি। তা আসো আমরা চ্যাপ্টার 1 থেকে শুরু করি, কারণ সূত্রগুলো একটু প্রথম দিকে বেশি। ঠিক আছে, তাহলে চ্যাপ্টার 1-1-এর নাম হলো থার্মোডাইনামিক্স। চ্যাপ্টার 1 নাম কি? থার্মোডাইনামিক্স। তো থার্মোডাইনামিক্সের 1 নম্বর সূত্র, কোন সূত্রটা সবার আগে তোমার মাথায় রাখা লাগে? সেটা হচ্ছে তাপের মানে তাপমাত্রাটা অবশ্যই হতে হবে কেলভিনে। কেলভিনের তাপমাত্রা তাপমিতিক ধর্মের সমানুপাতিক। তাহলে কেলভিনের তাপমাত্রা তাপমিতিক ধর্মের সমানুপাতিক। এইখান থেকে আমরা যে কোনো তাপমাত্রা কেলভিনে যদি বের করতে চাই, তাহলে 273.16 ইন্টু আমরা উপরে দিতে পারি এক্স ডিভাইডেড বাই এক্স ট্রিপল পয়েন্ট। সো এইটা দিয়ে আমরা কেলভিন এককে যে কোনো জিনিসের টেম্পারেচার পেয়ে যাব। এটাকে এক স্থির বিন্দু সূত্র বলে, সবাই আমরা জানি মোটামুটি। এরপরে চলে আসি আমরা
দুই স্থির বিন্দু পদ্ধতির মূল কথা কি ছিল, যে জাস্ট এটা একটা এই তাপমাত্রা এবং তাপনীতিক ধর্মের যে সরল রেখাটা, মানে গ্রাফটা যদি আমরা একটু চিন্তা করি, গ্রাফটা এরকম একটা সরল রেখা হয়। এই সরল রেখার দুইটা বিন্দু, যে কোনো দুইটা বিন্দু আমরা, একটা বরফ বিন্দু, একটা বাষ্প বিন্দু, সো এক্স আইস, টি আইস, এক্স স্টিম, টি স্টিম, এই দুইটা বিন্দু হলে দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণটা জাস্ট আমরা লিখব। দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এক্স আইস বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস ইকুয়াল টু টি মাইনাস টি আইস বাই টি স্টিম মাইনাস টি আইস। এখন এইটাকে আমরা যেই টেম্পারেচারে লিখবো সেই টেম্পারেচারে উত্তর আসবে। ধরো সেলসিয়াসে লিখবা না, সি মাইনাস 0 100 মাইনাস 0। ধরো কেলভিনে লিখবা না, কে মাইনাস 273 180 নিচে। ধরো ফারেনহাইটে লিখবা না, এটা 100 হবে, ফারেনহাইটে এফ মাইনাস 32 180। রোমান র্যাঙ্কিং এখন আর লাগবে না। সো এইখান থেকে আমাদের ফর্মুলাটা আসবে c/5 ইকুয়াল টু এফ মাইনাস 32/9 ইকুয়াল টু কে মাইনাস 273/5। আর যদি এইটা না দিয়ে তাপমাত্রার পার্থক্য পরিবর্তন করতে বলে, তাপমাত্রার পার্থক্য পরিবর্তন করতে বলে, তাপমাত্রার পার্থক্য পরিবর্তন মানে কেমন? ধরো তোমাকে বললো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য হচ্ছে, কেলভিনে পার্থক্যটা কেমন দাঁড়াবে? তখন এই বাইরের জিনিসগুলো দরকার নাই, পার্থক্যের সময় ওগুলো বিয়োগ হয়ে যাবে। যেমন ডেফিনিট ইন্টিগ্রালে সি গায়েব হয়ে যায়, তখন সূত্রটা দাঁড়াবে del c/5 ইকুয়াল টু del f/9 ইকুয়াল টু del k/5। ভেরি সিম্পল জিনিস। এখান থেকে মনে রেখো বাবারা, সেলসিয়াস আর ফারেনহাইটের -40 ডিগ্রি একই হয়, আর এই সেলসিয়াস আর কেলভিনের কিছুই মিলে না, আর ফারেনহাইট আর কেলভিন এদের 574.25 কেলভিন মিলে। ঠিক আছে, এটা একটু মনে রেখো। এরপর 3 নাম্বার, এখানে মনে রাখতে হয় থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, dq ইকুয়াল টু du প্লাস dw, dq ইকুয়াল টু du প্লাস dw। এইটাকে একটু এন্ট্রপির ফর্মুলা দিয়ে ঘুরিয়ে আবার লেখা যায়। এন্ট্রপির ফর্মুলাটা কি? এন্ট্রপির ফর্মুলা ds ইকুয়াল টু dq/t। তাহলে dq কে লেখা যাবে TdS, TdS। du কে কি লেখা যাবে? du লিখলাম, dw কে dw রাখলাম। এই dq কে আবার লেখা যায় ncp dt, du কে ncv dt, আর যে কোনো dw কে লেখা যায় pdv। সো থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল এই 3টা আকৃতিতে মনে রাখলেই আমাদের জীবন যৌবন পার হয়ে যাবে। আপাতত আমার মনে হয় কোনো সমস্যা নাই। সমস্যা থাকলে একটু জানাও, আমি মাঝে মধ্যে একটু একটু চেক করে নিচ্ছি। আশা করা যায় সমস্যা খুব একটা চোখে পড়বে না। ওকে ওকে ওকে। এরপর নাম্বার 4, ঠিক আছে বাবারা, নাম্বার 4। ফার্স্ট ল এর পর সেকেন্ড ল এর অনেকগুলো বিবৃতি আছে। সেকেন্ড ল এর বিবৃতিতে কয়টা কিওয়ার্ড বলি বাবারা, খালি এই কয়টা কিওয়ার্ড একটু খেয়াল করবা, ঠিক আছে? বিজ্ঞানী আবিষ্কার করেছে কে? বিজ্ঞানী ক্লসিয়াস কিছু সূত্র দিয়েছে, বিজ্ঞানী কেলভিন কিছু সূত্র দিয়েছে, বিজ্ঞানী প্ল্যাঙ্ক কিছু সূত্র দিয়েছে, এবং বিজ্ঞানী কার্নো কিছু সূত্র দিয়েছে। খালি এই 4টা কথা একটু মনে রাখবা। ক্লসিয়াস বাড়ির বাইরে বাইরে ঘুরে বেড়ায়, বাড়িতে আসতেই চায় না, ছেঁচড়া ক্লসিয়াস। তাহলে ক্লসিয়াস কোথায় থাকে? বাইরে থাকে। ক্লসিয়াস থাকে কোথায়? বাইরে। কেলভিন, আরে ভাই 0 কেলভিন, 100 কেলভিন, 200 কেলভিন, কেমন তাপমাত্রা? ঠান্ডা, শীতল। তাহলে কেলভিন কেমন? শীতল। প্ল্যাঙ্ক নামে একটা ভাব আছে, প্ল্যাঙ্ক আবিষ্কার করেছে ইঞ্জিন। কার্নো, খ্যাত নাম, কর্ণ আবিষ্কার করেছে মেশিন।
মেশিন বা যন্ত্র। আমার সাথে একবার একটু উচ্চারণ করো, যে যে ক্লাস দেখছো। ক্লসিয়াস কোথায় থাকে? বাইরে থাকে। কেলভিন কেমন? শীতল। প্ল্যাঙ্কের কি আছে? ইঞ্জিন। কার্নোর কি আছে? যন্ত্র বা মেশিন। এই কিওয়ার্ডগুলো দেখবা, এমসিকিউ পূরণ করবা, কোনো কিছু ভুল হবে না। এরপর আসো 5। আমি কিন্তু চাইলে স্লাইড বের করে দেখাতে পারতাম, বাট আমার কথা আমি লিখবো মাথা থেকে, তুমিও রিভিশন দেবা মাথা থেকে, খাতায় লেগে লেগে পড়া হয়ে যাবে। এরপর ওকে, এবার খেয়াল করো 5 নাম্বার। এবার আমরা ইঞ্জিনের মধ্যে চলে যাব, ঠিক আছে? যে কোনো ইঞ্জিনের মধ্যে যদি যাই, হোয়াট ইজ দ্য বেস্ট ফর্ম অফ ইঞ্জিন? ইঞ্জিনে জেনারেলি ঘটনা কি থাকে? একটা উচ্চ তাপধার থাকে T1, একটা নিম্ন তাপধার থাকে T2। T1 থেকে আমরা Q1 পরিমাণ তাপ শোষণ করি, যার কিছুটা অংশ কাজে রূপান্তর করি, আর বাকি অংশটা আমরা পরিবেশে ছেড়ে দেই। সো এইখান থেকে ইঞ্জিনে মনে রাখতে হয় W = Q1 - Q2 এবং কর্মদক্ষতা 1 - Q2/Q1। এবার এখানে চলে আসবে বিজ্ঞানী কার্নো যখন ইঞ্জিনটার কথা চিন্তা করলো, ও সর্বোচ্চ কর্মদক্ষতা সম্পন্ন ইঞ্জিনের কথা চিন্তা করলো। কখন সর্বোচ্চ কর্মদক্ষতা পাবে? যখন এন্ট্রপির পরিবর্তন হবে 0। সো এন্ট্রপির পরিবর্তন 0 করার জন্য কার্নো সাহেব কি কইল? ডিএস হবে 0, যার মানে হবে প্রত্যাগামী। হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রত্যাগামী? প্রত্যাগামী মানে ঠিক আগের অবস্থায় ফিরে আসা যায়। তখন আমরা লিখতে পারি Q1/Q2 = T1/T2। যেইখান থেকে আমরা লিখতে পারবো এই যে আগের কর্মদক্ষতা ছিল 1 - Q2/Q1, সেটা হয়ে যাবে 1 - T2/T1। এই সেম প্রসিডিউরকে একটু উল্টাই দিলে হয়ে যাবে রেফ্রিজারেটর বা ফ্রিজ। চলো আমরা একটু উল্টিয়ে দেই। উল্টিয়ে দিয়ে হয়ে গেল রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর। কিন্তু আমি অন্য কিছু উল্টাবো না, খালি তীর চিহ্ন উল্টাবো। বাকি সব যেমন ছিল তেমনই থাকবে। বাকি সব যেমন ছিল তেমনই থাকবে। T1 T2। এবার T2 নিম্ন তাপমাত্রা থেকে Q2 পরিমাণ তাপ নিব। কখন নিতে পারবো? যখন W পরিমাণ কারেন্টের বিল পুরাবো, আর এই সবাইকে মিলে কোথায় ছেড়ে দেব? পরিবেশে ছেড়ে দেব। বাট অ্যাজ এ রেজাল্ট ডাব্লুর কোনো পরিবর্তন হবে না, Q1 - Q2ই থাকবে। বাট কর্মদক্ষতার জায়গায় এটাকে রূপান্তর করব কোপ দিয়ে, যেটার মানে হলো আউটপুট বাই ইনপুট। দ্যাট মিনস Q2/Q1 - Q2। কারণ যদি আমি এখানে বাস্তবায়ন করি জাস্ট কোপটাকে, Q2/Q1 - Q2 কে T2/T1 - T2 দিয়ে লিখতে পারবো। দ্যাটস রেফ্রিজারেটর। সো রেফ্রিজারেটর শেষ। কয় নাম্বার ফর্মুলা ইউজ করলাম? 7 নাম্বার। 7 নাম্বার ইউজ করার পর এরপরে আমরা চলে যাচ্ছি 8 নাম্বার। 8 নাম্বারে আমরা অ্যাডিয়াবেটিককে একটু গুরুত্ব দেব। অ্যাডিয়াবেটিকের জন্য খুব সুন্দর করে আমাদেরকে 4টা ল মনে রাখতে হয়, 3টা ল মনে রাখতে হয়। একটা কি? P1 V1 গামা, P2 V2 গামা। এরপরেরটা কি? টেলিভিশন দেখলে চোখে -1 পাওয়ার যোগ হয়। সো T1 V1 গামা -1 = T2 V2 গামা -1। এরপর থাপ্পড় মারলে 1 বছর বয়সের বাচ্চা গামাবার কান্দে। সো থাপ্পড় T1 P1 T1 গামা P1 1 - গামা = T2 গামা P2 1 - গামা। কারণ 1 বছর বয়সী বাচ্চাকে গামাবার থাপ্পড় মারলে গামাবার কান্দে। ভেরি গুড। সো এই 3টা মনে রাখতে হবে। অ্যাডিয়াবেটিক এর পর 9 নম্বরে আমরা মনে রাখব বিভিন্ন প্রসেসের ওয়ার্ক। তো সবার আগে আমরা মনে রাখব সমষ্ণ প্রক্রিয়ার কাজ। সমষ্ণ প্রক্রিয়ার কাজ হচ্ছে nRT ln V2/V1। এরপর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজ। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজ কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজ হচ্ছে
ডাব্লু ইকুয়াল টু এন সিভি টি ওয়ান মাইনাস টি টু। সিভিকে কি লিখতে পারি? সিভিকে লিখতে পারি এফ বাই টু আর টি ওয়ান মাইনাস টি টু। গামার কি জানি একটা আছে, ওটা আমার মনে থাকে না, আমি লিখিও না। সমচাপ, সমচাপ প্রক্রিয়ার কাজ হচ্ছে পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান। সম আয়তন, সম আয়তন একটা ভিআইপি প্রক্রিয়া, আর সকল ভিআইপি প্রক্রিয়াতে ডাব্লুর মান শূন্য। ক্লিয়ার? গুড। নাও পয়েন্ট নাম্বার 10, ফর্মুলা নাম্বার 10, এন্ট্রপি। 1 নাম্বার, কঠিন তরল বায়বীয়। যদি তাপমাত্রা চেঞ্জ হয়, কঠিন তরল বায়বীয়র ক্ষেত্রে যদি তাপমাত্রা চেঞ্জ হয়, তাপমাত্রা চেঞ্জ হলে কোনো কথা নাই, কোনো কথা নাই, ডিএস শুড বি এম এস লন টি ওয়ান। আর যদি গলন বা স্ফুটনের জন্য হয়, ডিএস শুড বি এম এল এফ বাই টি মেল্টিং অথবা এম এল ভি বাই টি বয়লিং। সব কিন্তু অবশ্যই ইন কেলভিন একক। এবার যদি গ্যাস হয়, গ্যাস মানে সংকট তাপমাত্রার উপরে, গ্যাসের ক্ষেত্রে প্রসেস আছে 4টা। কি কি প্রসেস? সমুষ্ণ, রুদ্ধতাপীয়, সমচাপ, সম আয়তন। সমস্ত প্রক্রিয়ায় জাস্ট টিটা গায়েব করে দাও, এন আর লন ভি টু বাই ভি ওয়ান। রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে শূন্য, সমচাপ প্রক্রিয়ায় এন সিপি লন টি টু বাই টি ওয়ান। সমায়তন প্রক্রিয়া এন সিভি লন টি টু বাই টি ওয়ান। সো আমরা 10টা ক্যাটাগরিতে সূত্র লিখলাম। আশা করা যায় এইটুকুটা সূত্র যদি আমরা একটু হালকা পাতলা আয়ত্তে রাখি, থার্মোডাইনামিক্স অধ্যায় নিয়ে খুব একটা সমস্যা আমাদের হওয়ার কথা না। ঠিক আছে? সো চলো আমরা চলে যাই স্থির তড়িতে। স্থির তড়িতে বই পরে টানবো, আগে সূত্রগুলো কভার করে দিই, টাইম নাই, কালকে পরীক্ষা সকাল 10টায়। স্থির তড়িৎ, স্থির তড়িৎ। চলে আসলাম স্থির তড়িৎ অধ্যায়। নাম্বার 1, নাম্বার 1 না দিয়ে আমরা ওই 11 থেকেই চালু করি। সূত্র নাম্বার 11, এখানে কি আছে বাবা? কুলম্বের সূত্র আছে। সো কুলম্বের সূত্র দিয়ে যখনই আমরা পড়ব, আমাদের বেটার হয় আমরা একসাথে যেন 5টা সূত্র পড়ে ফেলি। কি 5টা সূত্র একসাথে পড়বো একটু ভালো করে খেয়াল করো। দ্যাটস Q1 চার্জ, দ্যাটস Q2 চার্জ। ইহাদের মধ্যবর্তী দূরত্ব ইজ ডি, দুজনই পয়েন্ট চার্জ। ভেরি গুড। আমরা ধরে নিচ্ছি Q1 এর মান গ্রেটার দেন Q2 এর মান। প্রশ্ন হইতে পারে 5টা। ভালো করে দেখো, Q1 ও Q2 এর মধ্যে বল কত? হতে পারে Q1 এর ওপর Q2 এর প্রাবল্য কত? Q1 এর ওপর Q2 এর বিভব কত? Q1 এর ওপর Q2 এর বিভব শক্তি কত? ছোট
চার্জ থেকে নাল পয়েন্ট কি জিনিস রে ভাই? যেখানে যারে বসাও সে কোনো বল অনুভব করে না। নাল পয়েন্ট কি জিনিস? যেখানে যারেই বসাও সে কোনো বল অনুভব করে না। ভাইয়া ইউটিউবে যে ডাইরেক্ট কি করে দিতে হয় এটা আমার জানা নাই। জানা থাকলে আমি ইউটিউবে দিয়ে দিতাম, কিন্তু আমার তো জানা নাই যে ইউটিউবে কি করে ডাইরেক্ট দেয়। বুঝতে পেরেছো? এই জন্য আমি তো জানি না যে ইউটিউবে কি করে দিতে হয়। যদি জানতাম তাহলে একবারে দিয়ে দিতাম। ইউটিউবে দিলে ফেসবুকে দিতে পারবো না তো, আমি তো জানি না। তোমরা কেউ জানলে আমাকে একটু শিখাই দিও, আমি দিয়ে দিব, ঠিক আছে? আর বাকি জানাও যে সব ক্লিয়ারলি দেখতে পারছো কিনা, কোনো সমস্যা আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, একটু জানাও বাবারা, তাইলেই হবে। ক্লিয়ার? ওকে ওকে, গুড। এখন এই 5টা মান বসাবো। আমরা কিন্তু স্থির তড়িৎ অধ্যায়ে চলে এসেছি। নিহাদ আহমেদ স্থির তড়িৎ অধ্যায় শুরু হলে ওকে ডাকতে বলেছিল। কেউ কি ডাকবা? ডাকার কি দরকার? ডাকলে ডাকে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, দেখো Q1 ও Q2 এর মধ্যে বল, Q1 ও Q2 এর মধ্যে বল কে Q1 Q2 বাই ডি স্কোয়ার। Q1 এর উপর Q2 এর প্রাবল্য, মনে রাখবা যার প্রাবল্য সে থাকবে কে Q2 বাই ডি স্কোয়ার। Q1 এর ওপর Q2 এর বিভব, যার প্রাবল্য সে থাকবে কে Q2 বাই ডি, কোনো মাইনাস হবে না। Q1 এর ওপর Q2 এর বিভব শক্তি, জাস্ট কিছুই না, আরেকটা যেটা বাদ থাকলে ওটা দিয়ে গুণ করে দাও, বিভবকে আরেকটা চার্জ দিয়ে গুণ করে দাও। নাও দ্য ফ্যাক্ট ইজ, ছোট চার্জ থেকে নাল পয়েন্টের দূরত্ব, ছোট চার্জ থেকে নাল পয়েন্টের দূরত্ব প্রমাণ আমি এখন করে দিচ্ছি না, কারণ কালকেই পরীক্ষা। সো টেকনিক মনে রাখো, ইট উইল হেল্প ইউ ইন এমসিকিউ অ্যান্ড রিটেন অলসো। এক্স ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই রুট বড় চার্জ বাই ছোট চার্জ, মানগত দিক দিয়ে প্লাস মাইনাস 1। কখন প্লাস দিবা? সমধর্মী চার্জ হলে, সমধর্মী চার্জ হলে। কখন মাইনাস দিবা? বিপরীত ধর্মী চার্জ হলে, বিপরীত ধর্মী চার্জ হলে। বড় ছোট সূত্র। আজকের ক্লাসটাকে তোমরা বড় ছোট ক্লাসও মনে করতে পারো। বিশ্বাস না হলে চলো আগের পৃষ্ঠায় যাই, একটু বড় ছোট দেখাবো বাবা, একটু বড় ছোট দেখাই তোমাদেরকে। লাও বড় ছোট দেখাবো। এই যে একটু কার্ণতে চলে যাও, কার্ণতে চলে গিয়ে তোমাকে আমি একটু বড় ছোট দেখাই। এই দেখো বাবারা, বড় ছোট, ঠিক আছে? সব সময় মনে রাখবা T1 T2 নির্ণয়ের ক্ষেত্রে এই যে কাকা, এই কাকা সব সময় বড়, এই কাকি সব সময় ছোট, ঠিক আছে? প্রত্যেকটা অধ্যায়ে বড় ছোট লাগবে, প্রত্যেকটা অধ্যায়ে বড় ছোট লাগবে। গুড। 11 নম্বর সূত্র চলে গেল। এবার 12 নম্বর, ভালো করে দেখো। পয়েন্ট চার্জ যদি না হয়, পয়েন্ট চার্জ যদি না হয়, পয়েন্ট চার্জ না হলে গাউসের ল অ্যাপ্লাই করতে হয়। সো এই ক্ষেত্রে একটু মুখস্থ রাখতে হবে গাউসের ল। গাউসের ল, গাউসের ল হচ্ছে ক্লোজড সারফেস ইন্টিগ্রাল ই ডট ডি এ ইকুয়াল টু কিউ ইন বাই এপসাইলন নট। এই গাউসের ল নির্ণয় করে দুইটা খুব মেজর ইম্পর্টেন্টলি সূত্র মনে রাখবা। একটা হচ্ছে অসীম তার, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত তার, এই তারের চার্জ ঘনত্ব ল্যামডা ইকুয়াল টু কিউ বাই এল হলে চার্জ থেকে আর দূরত্বের এই বিন্দুতে ই ইকুয়াল টু ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট আর।
এল এর কোনো ভূমিকা নাই। আর যদি এরকম ধাতব পাত হয়, এরকম যদি পাত হয়, এই পাতের চার্জ ঘনত্ব সিগমা যদি কিউ বাই এ হয়, তাহলে এই পাত থেকে যে কোনো দূরত্বে যে কোনো জায়গায় ই হবে সিগমা বাই 2ε0। সো এই গাউসের ল থেকে এই দুইটা সূত্র আদর যত্ন করে চুপে চাপে মনে রেখে দিবা। এবার চলে যাচ্ছি 13 নাম্বার। 13 নাম্বার হচ্ছে ডাইপোল। ডাইপোলের সবার আগে তোমাকে মনে রাখতে হবে ডাইপোল মোমেন্টকে আমরা প্রকাশ করতে পারি পি দিয়ে। ডাইপোল মোমেন্ট পি ইকুয়াল টু চার্জ ইন্টু মধ্যবর্তী দূরত্ব। অনেকে কি করে, দূরত্বকে 2 দিয়ে গুণ করে। নো, নেভার। দূরত্বকে 2 দিয়ে গুণ করো না, করলে মারা খাবা। যা দূরত্ব ওটাই 12, ঠিক আছে? ডাইপোল মোমেন্টের দিক কোন দিকে? এটা একটা ভেক্টরের দিকটা হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে। ডাইপোল মোমেন্টের দিক হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে। এরপর ডাইপোলের ক্ষেত্রে তোমাকে মুখস্থ রাখতে হবে ভোল্টেজের সূত্র, মুখস্থ রাখতে হবে প্রাবল্যের সূত্র। কিন্তু এই দুইটা সূত্র তখনই প্রযোজ্য যখন আর ইজ ভেরি ভেরি গ্রেটার দেন এল। বি রিমাইন্ড দ্যাট, নাইলে স্কিপ করো। প্রথম সূত্রটা হচ্ছে উপরে পি কস থেটা, নিচে 4πε0 আর স্কোয়ার। আর প্রাবল্যের ক্ষেত্রে পি √1 + 3 cos স্কোয়ার থেটা, নিচে 4πε0 আর কিউব। অর্থাৎ ডাইপোলের ক্ষেত্রে ভোল্টেজ ইজ প্রপোর্শনাল টু 1/r² অ্যান্ড প্রাবল্য ইজ প্রপোর্শনাল টু 1/r³। ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। এরপরে এর সাথে এখানে মনে রেখো ওয়ার্ক ডান ইন ডাইপোল ইকুয়াল টু পিই কস অফ ছোট মাইনাস কস অফ বড়। আমার নাম হলো ছোট বড় ভাইয়া, ঠিক আছে? সো ডাইপোলের এইটুকুটা মনে রাখো। এরপর চলে যাচ্ছি 14 নাম্বার। 14 নাম্বার হচ্ছে ধারকের ধারকত্ব সি ইকুয়াল টু আমরা সবাই জানি কিউ ডিভাইডেড বাই ভি। এখন সমান্তরাল পাত ধারক যদি হয়, সমান্তরাল পাত ধারক হয়, সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে সি ইকুয়াল টু a∈0 কে বাই ডি। একই সূত্রের প্রমাণ থেকে আসে। এ মানে এরিয়া, ডি মানে ডিস্টেন্স, কে মানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ε0 মানে প্যারাবৈদ্যুতিক ধ্রুবক। আর যদি গোলাকার পাত ধারক হয়, গোলাকার পাত ধারক যদি হয়, তাইলে সি ইকুয়াল টু হবে 4πε0 আর। সো ধারকত্ব সম্পর্কে এই দুটো জিনিস জানতে হবে এবং জানতে হবে ডাব্লু ইকুয়াল টু হাফ CV² ইকুয়াল টু হাফ QV ইকুয়াল টু Q²/2G এবং জানতে হবে একক আয়তনে সঞ্চিত শক্তি ইকুয়াল টু W/V ইকুয়াল টু হাফ ε0E²। সো এইটুকুটা আমাদের মুখস্থ রাখতে হবে ফর ধারক। এইটুকুটা যেন আমরা একটু খেয়াল করি। এরপরে নাম্বার 15। এই অধ্যায়ে একটা মেজর পার্ট হচ্ছে, ধরো এটা একটা গোলক চার্জ ছিল, এটা একটা গোলক চার্জ ছিল, এর মধ্যে ধরো Q1 ছিল, এর মধ্যে Q2 ছিল, এদের টাচ করাইলা, টাচ করলে মোট চার্জ, যেহেতু চার্জ ধ্বংস হয় না, তৈরিও করা যায় না, সো মোট চার্জ শুড বি Q1 + Q2।
এখন কোনটাতে কতখানি চার্জ থাকবে এটা যদি তোমাকে জানতে হয়, তুমি ধরে নিবা লেট Q1 ড্যাশ ইকুয়াল টু এক্স, Q2 ড্যাশ ইকুয়াল টু ক্যাপিটাল Q মাইনাস এক্স। কারণ দুইটা মিলে মোট চার্জ সমান থাকতে হবে, মানে স্পর্শ করার পরে নতুন চার্জ। কি করে তুমি এটা বাইর করবা? ভেরি সিম্পল টেকনিক। ততক্ষণ পর্যন্ত চার্জের আদান প্রদান হবে যতক্ষণ পর্যন্ত ভোল্টেজ দুইটা সমান না হবে। হোয়াট ইজ ভোল্টেজ? C ইকুয়াল টু কিউ বাই ভি, ভি ইকুয়াল টু কিউ বাই সি, ভি ইকুয়াল টু কিউ বাই সি। এটা দিয়ে তুমি করতে পারো। আবার তুমি এইভাবেও করতে পারো, কে কিউ ওয়ান ড্যাশ বাই আর ওয়ান ইকুয়াল টু কে কিউ টু ড্যাশ বাই আর টু। এই যে এক্সের মান এটা নিয়ে গিয়ে বসায় দাও, একটাই আননোন। দেখো কে কে কেটে যাবে, তুমি এখানে বসাবা এক্স বাই আর ওয়ান, এখানে বসাবা ক্যাপিটাল কিউ মাইনাস এক্স বাই আর টু। ক্যালকুলেটরে দিবা, এক্স বের হয়ে চলে আসবে। সো তুমি কিউ ওয়ান ড্যাশ পেয়ে যাবা, কিউ টু ড্যাশ পেয়ে যাবা। সো যখন টাচ করিয়ে বলে নতুন চার্জ কত, ভেরি সিম্পল, জাস্ট এক্স ধরে নেবা, আরেকটা হবে টোটাল চার্জ মাইনাস এক্স, ভোল্টেজ দুইটা সমান করবা, চার্জ বের হয়ে চলে আসবে। দ্যাটস সিম্পল, দ্যাটস ভেরি সিম্পল। ক্লিয়ার? মনে থাকে যেন। সো আশা করা যায় এইটুকুটা তুমি পারবা, এইটুকুটা আমি মেনে নিচ্ছি যে তুমি আশা করা যায় এটা পারবা। সো স্থির তড়িতে আমার মনে হয় এইটুকুটা সূত্র মনে রাখলেই তোমার হয়ে যাবে, চলবে। সো চলো আমরা স্থির তড়িতের সূত্রের পর চলে যাই চলো তড়িতে। চলো তড়িৎ, তড়িৎ তুমি চলে যাও। ওকে, সো বাবারা এই পর্যন্ত ক্লিয়ার কিনা বাবারা? আমরা 2টা অধ্যায় সূত্র লিখে ফেলেছি, আর 5টা অধ্যায় সূত্র লিখবো। খুব সুন্দরভাবে আমরা সূত্রগুলো লিখে ফেলছি। আছে না গেছে? ওকে, মানুষজন আছে? ওকে, লাইভ সিগন্যাল তোমাকে কিন্তু মারবো ধরে। এম্বার আইটি, এম্বার আইটি তোমার নামে মামলা করবো কিন্তু, এম্বার আইটি। এবার চলো তড়িৎ, ঠিক আছে? নাম্বার 16। চলো তড়িতের প্রথম সূত্র কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কারেন্ট? বাচ্চাকালে তুমি পড়ছিলা আই ইকুয়াল টু কিউ বাই টি। একটু বড় হয়েছে, ডিফারেন্সিয়াল অপারেটর লাগাই দাও, হ্যাঁ। আর এখান থেকে কি আরেকটা মনে রাখতে পারবা, কিউ বের করতে দিলে কি হবে, ইন্টিগ্রেশন আই ডিটি। অনেক সময় তোমাকে এখান থেকে বলে নাম্বার অফ ইলেকট্রন বের করো, নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন। নাম্বার অফ ইলেকট্রন যখন তুমি বের করতে যাবা, ভেরি সিম্পল কাজ, তোমার কোনো কষ্ট নাই। নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল টু, নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল টু মোট চার্জ ডিভাইডেড বাই ইলেকট্রনের চার্জ। শেষ, বাস হয়ে গেল, খেল খতম। রোধের সূত্র, রোধের সূত্র তো আরে ফিজিক্সের জন্ম এখান থেকে। দেখো আর ইকুয়াল টু রো এল বাই এ। এইখান থেকে একটু মনে রেখো বাবা, টেনে এন গুণ লম্বা করলে রোধ এন স্কোয়ার গুণ হয়। তবে এই টানা শব্দটা খেয়াল করতে হবে। যদি টানা শব্দ না দিয়ে বলে জোড়া লাগিয়ে এন গুণ করলাম, রোধ এন গুণ হবে। বাট যদি বলে টেনে এন গুণ করলাম, তাহলে এন স্কোয়ার গুণ হবে। বি দি মাইন্ড দ্যাট, ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে? রো ইকুয়াল টু আর এ বাই এল। নাম্বার 18, নাম্বার 18, নাম্বার 18। ওহম চাচাকে যদি তুমি ছেড়ে দাও, চাচা তো কাইন্দা কাইন্দা মরে যাবে। সো ভি ইকুয়াল টু আই আর। এখানে একটু খেয়াল করবা, এই ভি কিন্তু বিভব না, এই ভি হলো বিভব পার্থক্য, ঠিক আছে? বি রিমাইন্ড দ্যাট, এই ভি হলো বিভব পার্থক্য। 19 নাম্বার, ক্ষমতা পি ইকুয়াল টু ভিআই ইকুয়াল টু আই স্কোয়ার আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। আর অবশ্যই মনে রেখো 1 ইউনিট ইকুয়াল টু 1 কিলোওয়াট আওয়ার।
ইকুয়াল টু 1000 ইন্টু 3600 জুল। নাম্বার 20, হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজ যদি সাম্যাবস্থায় থাকে, সাম্যাবস্থায় মানে কি, আইজি যদি 0 হয়, কখন 0 হবে, যদি পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হয়। ঠিক আছে, হুইটস্টোন ব্রিজ কখন সাম্যাবস্থায় থাকবে, যদি পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হয়। মানে আমি এরকম করে বলি বাবারা, উপর বাই নিচ ইকুয়াল টু উপর বাই নিচ হলে, বাম বাই ডান ইকুয়াল টু বাম বাই ডান হলে, মানে বামে যা করবে ডানে তাই করতে হবে, উপর নিচ যা করবে একই ফর্মেটে করতে হবে। খেল খাতাম ভালো আজান মনে থাকে জানো। গুড। নাম্বার 21, নাম্বার 21, হুইটস্টোন ব্রিজ থেকে আমরা চলে আসব মিটার ব্রিজে। মিটার ব্রিজ এটা আরো সহজ। পি বাই কিউ, পি এর সাথে পি এর দূরত্ব, কিউ এর সাথে কিউ এর দূরত্ব, ভেরি সিম্পল। সূত্র যাই হোক, সূত্রের ভাষা বুঝতে হবে। পি বাই কিউ, পি থেকে পি এর দূরত্ব, কিউ থেকে কিউ এর দূরত্ব। ওকে। নাম্বার 21, 22, আমরা একটা মেশ আঁকাই। মেশ আঁকে আমরা একটু ইকুয়েশন লেখা শুরু করব, একটা কেভিএল একটা লিখে আমার সাথে একটু প্র্যাকটিস করে ফেলো তোমরা। ঠিক আছে, এটা ভ্যালু দিয়েই লিখবো বাবারা। বোর্ডে জেনারেলি দুইটারই আসে, সো বোর্ডে যেমন আসে তেমনই প্র্যাকটিস করি। ধরো 10 ভোল্ট, 20 ভোল্ট, 4 ওহম, 3 ওহম, 2 ওহম, 4 ওহম অ্যান্ড 6 ওহম। ভেরি ফ্যান্টাস্টিক, মানে কোনো তুলনাই হয় না। এবার একটু খেয়াল করবা, ফ্যাক্ট হচ্ছে এর ঘুরাইতে হবে। আসো ঘুরাই। মেশ মানে তুমি দুই দিকে চেষ্টা করবা একইভাবে ঘুরাইতে, একইভাবে ঘুরাইলা। ধরে নাও এর মধ্যে I1 যাচ্ছে, ধরে নাও এর মধ্যে I2 যাচ্ছে। তুমি যে কোনো একদিক থেকে যাবা, ব্যাটারির প্রথম চিহ্নটা লিখবা। ভালো করে খেয়াল করো। সো এই ব্যাটারির কোন চিহ্ন পাইলা, মাইনাস চিহ্ন পাইলা। সো 1 নম্বরে যখন তুমি ইকুয়েশন লিখবা, যেই চিহ্ন পাইলা তা দিয়ে শুরু করবা। -10 +4 +4 I1 প্লাস 3I1। এইখানে দেখো বাবা, এই দুই হলো দুইজনের কমন, ভাইরাল ভাইরাল জিনিসের মতো, বুঝো না? দুইটা জিনিস মানে দুইজনের একটাই জিনিস, আর কিছু বললাম না আর কি। তাহলে এরকম কেসে কি করতে হয়, নিজেরটা থেকে অন্যেরটা বিয়োগ করে দিতে হয়, শেষ। লাস্ট পর্যন্ত মিলে গেল, ইকুয়াল টু বাই দাও 0। 2 নাম্বার, যে কোনো জায়গা থেকে তুমি শুরু করো, ধরো এইখান থেকে তুমি শুরু করলে, তাহলে হলো 6I2 - 20 +2। এবার নিজেরটা I2, অন্যেরটা I1 +4 I2 = 0। I2 = 0। তো তোমরা একটু নিজেদের সমীকরণের সাথে মিলাই না, সমীকরণ আসার পর ক্যালকুলেটরে দিয়ে দিবে, শেষ। খেল খাতাম, ভালো আজাম। অনেক সময় বলতে পারে 2 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত, অবশ্যই I1 - I2, শেষ। আর এটার মধ্যে I1, এটার মধ্যে I1, এর মধ্যে I2, এর মধ্যে I2, এটাই আর কি, মনে রাখার কিছু নাই। গুড। যদি হুইটস্টোন ব্রিজ সাম্যাবস্থায় না থাকে, ওই ক্ষেত্রে কেভিএল ইউজ করতে হবে, এর কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। গুড। এবার চলে যাই অঙ্ক মানে সূত্র নাম্বার 23, ব্যাটারির সমবায়। ব্যাটারির সমবায়, তাহলে ব্যাটারির সমবায়ের জন্য সুন্দর করে বোর্ডকে 3টা ভাগে ভাগ করে ফেলো। অনেকগুলা ব্যাটারিকে লাগায় দাও শ্রেণীতে, অনেকগুলা ব্যাটারিকে শ্রেণীতে লাগায় দাও। ঠুস ঠুস ঠুস। ধরে নাও সবগুলার অভ্যন্তরীণ রোধ স্মল আর, সবগুলাই ই ই ই।
মনে রাখবা আই ইকুয়াল টু মেনলি ই বাই আর ইকুইভ্যালেন্ট। সো মানে এনটা ব্যাটারি মিললে উপরে হবে এন ই, এনটা ব্যাটারি আর হবে এন স্মল আর প্লাস আর। এটা হচ্ছে অনেকগুলো ব্যাটারি যদি তুমি শ্রেণীতে লাগাও, অনেকগুলো ব্যাটারি যদি তুমি সমান্তরালে লাগাও, প্রত্যেকটারই অভ্যন্তরীণ রোধ স্মল আর পরিমাণ, ঠিক আছে। এরকম করে অনেকগুলো ব্যাটারি ছিল বাহ্যিক রোধ ক্যাপিটাল আর এর সাথে যুক্ত, এগুলা ই ই ই। আই বের করার সিস্টেম কিন্তু একই বাবা, সমান্তরালে 1000টা যদি ই লাগাও তাও ই থাকবে, ভোল্টেজ চেঞ্জ হয় না, সমান থাকে তাই। আর স্মল আর হয়ে যাবে যদি এমটা কলাম থাকে, এখানে এনটা ব্যাটারি ছিল, এখানে এমটা ব্যাটারি আছে, তাহলে এম প্লাস আর, এম দিয়ে গুণ করে দিলে এম ই, আর প্লাস এম আর হয়ে গেল। তাহলে এখানে স্মল আর এর সাথে এন গুণ, এখানে ক্যাপিটাল আর এর সাথে এম গুণ, এই আর কি। এবার কি করতে পারো, অনেকগুলা ব্যাটারি, কিন্তু এদিকেও কিছু আছে, এদিকেও কিছু আছে, এদিকে আছে এন টি, এদিকে আছে এম টি, এই পুরাটা বাহ্যিক আর এর সাথে যুক্ত। ভেরি সিম্পল, আই বলে মনে থাকে না এদের, দেখা এন এম ই। এবার আমাকে বলতো এন দেখতে ছোট না এম দেখতে ছোট? এন দেখতে ছোট, তাহলে ছোট জিনিস ছোট আর, বড় জিনিস বড় আর। আই ম্যাক্স লিবি, আই ম্যাক্স, ভেরি সিম্পল। আই ম্যাক্সের সত্য কি? ছোট জিনিস ছোট আর, বড় জিনিস বড় আর, এই দুটা কি হবে? সমান হবে, শেষ। সো এইটুকুটা মনে রাখবা, ব্যাটারির সমবায় তেলামেলা হয়ে যাবে। কিন্তু এখান থেকে আরেকটা কোশ্চেন ভেরি ইম্পর্টেন্টলি পরীক্ষা আসে, যেটাকে একটু 24 নাম্বার দিয়ে মনে রাখো, কাজে দিবে। সেটা কি জানো? দেখো কি, ধরো এই এই দুইটা ব্যাটারি, প্রশ্নে তোমাকে বলল এ বি, ধরো এটা 6 ভোল্ট 1 ওহম, 4 ভোল্ট 2 ওহম, বলল ভি এ বি কত, মানে এই দুই বিন্দুর তুল্য বিভব পার্থক্য কত, তুমি ভোল্টমিটার দিয়ে লাগাইলে পাবা। এমসিকিউ টেকনিক, ভালো করে খেয়াল করো। জাস্ট একটা দাগ দিবা, উপরে যার ভোল্টেজ তার রোধ দিয়ে ভাগ করবা, 6/1 প্লাস 4/2, যার ভোল্টেজ তার রোধ দিয়ে ভাগ, যার ভোল্টেজ তার রোধ দিয়ে ভাগ, ঠিক আছে, গুড। নিচে 1/1 1/2, এটাই আনসার, শেষ। আবার টেকনিকটা একবার বলে দেখো, এরকম সার্কিট থাকতে পারে, ব্যাটারিগুলো একই কিনা, একই না হলে মাইনাস, ভোল্টকে রোধ দিয়ে ভাগ, ভোল্টকে রোধ দিয়ে ভাগ, ভোল্টকে রোধ দিয়ে ভাগ, ভোল্টকে রোধ দিয়ে ভাগ, 1/রোধ 1/রোধ, খেলখাতা। ওকে, এই টাইপের এমসিকিউ কিন্তু কোয়েশ্চেনে আসে, এই টাইপের এমসিকিউ কোয়েশ্চেনে ভালো আসে, মনে রেখো সূত্র আকারে। নাম্বার 25, নাম্বার 25, তোমাদের নাকি পোটেনশিওমিটার আছে, পোটেনশিওমিটার আছে, খালি এটা মনে রাখো, পোটেনশিওমিটারে E1/E2 ইকুয়াল টু L1/L2, অর্থাৎ পটেনশিয়ালের ড্রপ দৈর্ঘ্যের সমানুপাতিক, পটেনশিয়ালের ড্রপ দৈর্ঘ্যের সমানুপাতিক, ঠিক আছে। কালার কোড তা আমরা একটু মুখস্থ করায় রাখি, কখন আবার গরিবের কথা বাসি হলেও ফুলে যায় বলা যায় না। কালার কোড, একটু কালার কোডের মানটা মুখস্থ করো, একটা ছন্দ আছে, বিবি রয়, গুড বয়, ভেরি গুড ওয়ার্কার। এই বি মানে, এই বি মানে ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে, হোয়াইট দিব না, যাও। এখন ভ্যালু কি? ভ্যালু হলো 0 1 2 3 4 5
678 আর গোল্ডেন টলারেন্স 5%, সিলভার টলারেন্স 10%, কালারলেস গুলিস্তানের প্রোডাক্ট 20%, রেড একবারে দামি জিনিস 2%। এই হচ্ছে টলারেন্স। তো এই মান মনে রাখলে তুমি কালার দেওয়া থাকলে বিভিন্ন রোধের মান বের করতে পারবা। ঠিক আছে? সো কারেন্ট ইলেকট্রিসিটি অধ্যায়ের আর সূত্র আমি খুঁজে আপাতত পাচ্ছি না বোর্ড পরীক্ষার জন্য। সো এইটুকুটা ক্লিয়ার কিনা বলো। 3টা অধ্যায় শেষ, আমরা চলে যাব একেবারে অধ্যায় নাম্বার 7। এখন ঠিক আছে, মাঝে মধ্যে একটু আটকায় রে, কোনো সমস্যা নাই। এতক্ষণ পরে পাগলা আসছে 21 নাম্বারে। কি ছিল রে ভাই 21 নাম্বারে, একটু দেখি তো। মিটার ব্রিজের সূত্র তুই বুঝিস নি, না বুঝলে হবে, তোর চিন্তা নিস না। ওকে, তাহলে 3-এর পর চলে যেতে হবে অধ্যায় নাম্বার 7, দ্য মোস্ট ঝামেলাযুক্ত অধ্যায়। কারণ এই অধ্যায়ে ক্যাসাল অনেক, ভৌত আলোক বিজ্ঞান বা ফিজিক্যাল অপটিক্স, ভৌত আলোক বিজ্ঞান বা ফিজিক্যাল অপটিক্স। নাম্বার 27, ঝামেলাবিহীন প্রথম সূত্র খেয়াল করো। পয়েন্টিং ভেক্টর S ইকুয়াল টু E ক্রস H, যেটাকে আমরা বলতে পারি 1/μ0 E ক্রস B। এই চাষার একক হলো ওয়াট পার মিটার স্কোয়ার, অথবা এটাকে বলা যায় জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার। আমরা একটু মনে রাখি যেন, ঠিক আছে? নাম্বার 28, C ইকুয়াল টু E বাই B, C ইকুয়াল টু 1/√μ∈। একটু কষ্ট করে মনে রাখতে হবে। ওকে, এরপর 29, ল্যামডা ইকুইভ্যালেন্ট 2π ইকুইভ্যালেন্ট T। এটা তো একটা কোশ্চেন 3টা বোর্ডে মিনিমাম আসবে কালকে। মিলাই নিও, আমার কথা আমি বললাম মিলাই নিও। এই সূত্র থেকে 3টা অঙ্ক আসবে। কিরকম করে? ধরো বললো π/2 দশা পার্থক্য, এই ক্লাস আটকাচ্ছে নাকি? π/2 দশা পার্থক্যে পথ পার্থক্য কত? তাহলে ভালো করে খেয়াল করো, পথ পার্থক্য কত? π/2 দশা পার্থক্যে পথ পার্থক্য কত? জাস্ট ভেরি সিম্পল। π/2 কখন হবে? পুরো সমীকরণকে কত দিয়ে ভাগ করতে হবে? 4 দিয়ে। তাহলে এখানেও 4 দিয়ে ভাগ, এখানেও 4 দিয়ে ভাগ, এখানেও 4 দিয়ে ভাগ। এখানে π/2 আসবে, এখানে উত্তর কত আসলো? λ/2। টিকটিক ধরতে হবে। এরপর নাম্বার 30, খেয়াল করো বাবারা, উপরিপাতন নীতিতে বিস্তার ভেক্টরের সূত্র মেনে চলে। উপরিপাতন নীতিতে বিস্তার ভেক্টরের সূত্র মেনে চলে। বিস্তার ভেক্টরের সূত্র মেনে চলে। এই বিস্তার কার সূত্র মেনে চলে? ভেক্টরের সূত্র মেনে চলে। মনে থাকবে? থাকলে ভালো, না থাকলে আরো ভালো। সো ধরো A1 একটা বিস্তার, A2 একটা বিস্তার, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে ডেল। ডেল মানে হলো দশা পার্থক্য, যেটা বের করার সূত্র হচ্ছে 2π/λ × x। সো এইখান থেকে আমরা বিস্তার A বের করতে পারি √A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2A1 A2 cos অফ ডেল। এখানে বসাইলেই উত্তর চলে আসবে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। এবং এই 30 নাম্বার থেকে কি ধরনের কোশ্চেন আসে তুমি জানো? ওই যে ধরো সাইন আর কস, তাহলে 3 sin সামথিং 4 cos সামথিং, বিস্তার কত? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 5। 31, এইখানে আমরা
একবারে মূল সকল সূত্র লিখে ফেলবো, ঝামেলা ঝঞ্ঝাট ছাড়া। ঝামেলা ঝঞ্ঝাট ছাড়া সূত্র আছে কয়টা বাবা? সূত্র আছে ব্যতিচার। ব্যতিচার তো বহুত আছে। ইয়ং এর দ্বিচির, আমরা বলবো ইয়ং এর দ্বিচির। এখানে আমরা লিখব একক চির অপবর্তন। এইখানে আমরা লিখব গ্রেটিং। মোবাইলটা সাইলেন্ট করতো, কে ঘোড়ার আন্ডা ফোন দিচ্ছে। গ্রেটিং। ইয়ং এর দ্বিচির পরীক্ষা ছবি দিয়ে মাথায় আনলে ভালো হয়, তাও ছোট্ট করে একটু বোঝানোর চেষ্টা করি বাবা। এই যে দেখছো একটা সির, এই আর একটা সির, এই দুইটা সিরের মধ্যবর্তী দূরত্ব ডি, আর এই পর্দা থেকে এই দেয়ালের দূরত্বটা হচ্ছে ক্যাপিটাল ডি। এটা মনে রেখো আর কি, মনে রাখতেই হবে এটা। উজ্জ্বলের সত্য আর অন্ধকারের শর্ত। উজ্জ্বলের শর্ত হচ্ছে ডি সাইন থেটা ইকুয়াল টু এন ল্যামডা, ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, আর এটাই হচ্ছে ডেল এক্স। তাহলে ওয়াই এন শুড বি ডি বাই ডি এন ল্যামডা। অন্ধকারের শর্ত হচ্ছে ডি সাইন থেটা ইকুয়াল টু 2n মাইনাস 1 ল্যামডা বাই 2। এটাকেই আমরা বলবো ডেল এক্স। সো ওয়াই অফ এন শুড বি 2n মাইনাস 1 ল্যামডা বাই 2 ইন্টু ডি বাই ডি। বড় বাই ছোট সব সময়, ডি বাই ডি মানে বড় বাই ছোট, বড় বাই ছোট, বড় বাই ছোট। প্রত্যেকটা অধ্যায় বড় বাই ছোট বলেছি, কারণ আমার নাম বড় ভাই ছোট ভাইয়া, বা ছোট ভাই বড় ভাইয়া। তো এখন এইখানে কোনো ক্যাসাল কিন্তু নাই। এন এর পরিচয় হলো, এন এর পরিচয় এক মানে প্রথম, দুই মানে দ্বিতীয়। ঠিক আছে, এক মানে প্রথম, দুই মানে দ্বিতীয়, এই টাইপেরই বিষয়। এক মানে প্রথম, দুই মানে দ্বিতীয়, এই টাইপের। একক চির অপবর্তনের কথায় যদি আসি, খালি উল্টায় দাও। উজ্জ্বল মানে চরম আর অবম, মাঝখানে চরমটা মোটা, তাই খেলা কি হইল, সব এক ঘর করে শিফট হয়ে যাবে। তো চরমের সূত্র লেখো ডি সাইন থেটা ইকুয়াল টু 2n প্লাস 1 ল্যামডা বাই 2। এর পরিচয় সব জায়গায় একই। আর অবম হবে ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। কেয়ারফুল। আর গ্রেটিংয়ে একবারে কপি করে নিয়ে আসো, পুরাই কপি করে নিয়ে আসো। চরম অবম ডি সাইন থেটা ইকুয়াল টু এন ল্যামডা, ডি সাইন থেটা ইকুয়াল টু 2n মাইনাস 1 ল্যামডা বাই 2। আর মনে রেখো বাবা, গ্রেটিং কনস্ট্যান্ট, গ্রেটিং ধ্রুবক, ডি ইকুয়াল টু এ প্লাস বি, আর ডি ইকুয়াল টু 1 বাই এন। এন হলো একক দৈর্ঘ্যে চির সংখ্যা, একক দৈর্ঘ্যে চির সংখ্যা। সো এইটুকুটা মনে রাখতেই হবে, এর মধ্যে কোনো ভেজাল নাই। 31 নম্বরে কোনো ক্যাসাল নাই। 31 নাম্বার দিয়ে প্রশ্ন আসলে করে ফেলবে, নো ভেজাল। ভেজাল সামনে আছে। কনফিউশন আমি আলাদা করে ক্লিয়ার করব, সূত্রের মধ্যে কনফিউশন লিখবো না, শেষ করব, তারপর আমি কনফিউশন ক্লিয়ার করবো। এখন ক্লিয়ার করবই না, করবই না। এখন আমি যেটা বলছি এই সূত্রগুলো আপাতত এখন আগে মুখস্থ করবা। ডোরা ব্যবধান, ডোরা ব্যবধান এর মিনিং হচ্ছে উজ্জ্বল থেকে উজ্জ্বল, অন্ধকার থেকে অন্ধকার। সো ডোরা ব্যবধান ডেল ওয়াই শুড বি বড় বাই ছোট ইন্টু ল্যামডা। ডোরা প্রস্থ
এই নামে কোনো শব্দকে আমি চিনি না, তাই আমি এগুলা জানি না। কিন্তু যদি তোরে কয় উজ্জ্বল ডোরার প্রস্থ, উজ্জ্বল ডোরার প্রস্থ, বা অন্ধকার ডোরার প্রস্থ, অন্ধকার ডোরার প্রস্থ, এইটা যদি কয়ে দেয়, এইটাকে বিটা ইকুয়াল টু জাস্ট ডেল ওয়াইকে 2 দিয়ে ভাগ করে আমরা মনে রাখতে পারি d/2d ইন্টু ল্যামডা। ঠিক আছে, এরপর 33 নম্বরে, এটা কালকে 2-3টা বোর্ডে দিবেনি নিশ্চিত আমি। মিউ ইজ প্রপোর্শনাল টু 1/λ, সো λ1/λ2 ইকুয়াল টু μ2/μ1। ঠিক আছে, মানে কোনো পুরা সিস্টেমে পানিতে নিয়ে গিয়ে চুবাই দিলে খালি মিউ পরিবর্তন হবে। মিউ পরিবর্তন মানে মিউ চেঞ্জ হবে, মিউ চেঞ্জ হলে ল্যামডা পরিবর্তন হবে। ল্যামডা সূত্র যেখানে যেখানে আছে ওখানে ওখানে বসাবি, চেঞ্জ হয়ে যাবে, শেষ। নাম্বার 34, সমাবর্তনের কনসেপ্টটা কি? এটা হলো অসমবর্তিত আলো, এর নাম পোলারাইজার। পোলারাইজার, এখানে তুই I0 দিবি, I0/2 পাবি। দেখ এই মাঝখানের গোল2টা গায়েব হয়ে গেল। এরপর একটা যেটা রাখবি, এর অক্ষের সাথে এই আলোর যদি থিটা ডিগ্রি কোণ থাকে, এর নাম হলো অ্যানালাইজার। তাহলে তোর কোণ হয়ে যাবে I0/2 cos² θ, এটা হবে নতুন তীব্রতা। আর 35 নম্বরে খালি মনে রাখবি ব্রুস্টারের সূত্র। ব্রুস্টারের সূত্র হচ্ছে মিউ ইকুয়াল টু ট্যান থেটা। এটা কিন্তু ঘর্ষণ কোণ না বাবা, মিউ ইকুয়াল টু ট্যান থেটা, মিউ ইকুয়াল টু ট্যান থেটা। মানে কত কোণে তুই আলো দিলে ওটা সমবর্তন হয়ে যাবে। যে কোনো কাচের ফলক ব্যবহার করেও পোলারাইজ আলো পাওয়া যায়, বাট ওই থেটা কোণে মারতে হবে। থেটা কোণটাকে বলা হয় ব্রুস্টার কোণ, সমবর্তন কোণ। ঠিক আছে, সো এই পর্যন্ত চ্যাপ্টার 7-এ এই আর কি মেন সূত্র। কোন ঝামেলার জায়গা আমি একটু পরে বলতেছি। সো চ্যাপ্টার 7 শেষ, 35টা সূত্র চ্যাপ্টার 7 কেল্লা ফতে। চলে আসি চ্যাপ্টার 8, মডার্ন ফিজিক্স। চ্যাপ্টার 8 মডার্ন ফিজিক্স। আমরা সূত্রের ধারাবাহিকতাতেই মুখস্থ করবো বাবা। আমি কিন্তু একটু নাম লিখে লিখে সূত্র মুখস্থ করতেছি। 36 নাম্বার, এই জিনিসগুলো ছোটোখাটো জিনিসগুলো এইভাবে করে মনের মধ্যে রাখবি। ফিজিক্স বলে কঠিন, কি কয় এরা? কি হলো? গুড, দেখি তোদের কমেন্ট টমেন্ট একটু দেখি, দেখতে পাচ্ছিস কিনা। সাউন্ড টাউন্ড ঠিক আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। ওকে, লাইভ মামা আবার আটকায় গেছে। নাকি এবার আমার মোবাইল আটকালো? চলছে, একটু ভাবলাম এদের কমেন্ট টমেন্ট দেখবো। ওকে, চলে আসি আমার চ্যাপ্টার 8 মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্সের সবার আগেই চলে যাব আপেক্ষিকতায়। আপেক্ষিকতায় সবার আগে মনে রাখবা গামা ইকুয়াল টু 1/√1 - v²/c²। অর্থাৎ এইখান থেকে তুমি মনে রাখবা গামার মান সবসময় 1-এর থেকে বড়। সো গামা দিয়ে কোনো কিছুকে গুণ করলে বড় হয়ে যাবে, ভাগ করলে ছোট হয়ে যাবে। গুণ করলে বড় হয়ে যাবে, ভাগ করলে ছোট হয়ে যাবে। গুড। সো ওইটুকুটা মনে রাখলে দেখো 3টা মেজর জিনিস, যেই 3টা তোমার মনে রাখতে হবে মেজর জিনিস। প্রথমটা হচ্ছে এল, লেন্থ ছোট হয়, সো L0/গামা। ভর বড় হয়, সো গামা m0। টাইম ডাইলেশন হয়, সো গামা m0। এই 3টা মেন, বাট এনার্জি কেন তুমি বাদ দেবা, গামা E0। ঘনত্ব যখন তুমি বের করবা, রো অ্যাকচুয়ালি কি, রো ইকুয়াল টু m/v। এম ভি অ্যাকচুয়ালি কি,
লেন্থ ইন্টু এ বি। এ বির তো কোনো পরিবর্তন হবে না, বাট এম এর জায়গায় হবে গামা এম নট, এল এর জায়গায় হবে এল নট বাই গামা এ নট বি নট। সো দ্যাট শুড বি গামা স্কোয়ার রো নট। সো এইটুকুটা প্রমাণ করে বসাবা, তাহলে একবারে নিশ্চিত মার্ক থাকবা। এটা তো 2-3টা বোর্ডে আসবে, একবারে সুনিশ্চিত। সো এই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ফর্মুলা, এইটুকুটাই লাগে। এই ফর্মুলায় অ্যাপ্লাই করবা কি? অ্যাপ্লাইয়ের টেকনিকটা একটু দেখো বাবা। অ্যাপ্লাইয়ের টেকনিক, টি নট এম নট এল নট। এই নট এর মানে হচ্ছে ঘটনা যেখানে পর্যবেক্ষক সেখানে, ঘটনা যেখানে পর্যবেক্ষক সেখানে, অর্থাৎ ঘটনা যেখানে ঘটবে পর্যবেক্ষক সেখানে মজুদ, একবারে অন টাইম। আর টি এম এল, ঘটনা যেখানে পর্যবেক্ষক অন্য জায়গায়, পর্যবেক্ষক অন্য জায়গায়। 39 ভেরি ইন্টারেস্টিং। 39 ভেরি ইন্টারেস্টিং। 39-এ দেখা যাবে তোমার বেগ বের করতে দিবে, বেগ ভালো করে বোঝো, বেগ বের করতে দিবে। এই বেগ বের করতে পারবা কোত্থেকে? দেখো, বেগ বের করার টেকনিক কোত্থেকে? এই গামা সূত্র থেকে, 1/√1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো গামা স্কোয়ার ইকুয়াল টু 1/1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই গামা স্কোয়ার। সো ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই গামা স্কোয়ার। সো ভি ইকুয়াল টু সি রুট 1 মাইনাস 1 বাই গামা স্কোয়ার। এটা খুবই সাংঘাতিক একটা জিনিস, যেটাকে আমার ভাষায় আমি কি বলবো না, গামার মান একের থেকে বড়। সো আমি আমার ছাত্রদের কাছে বড় ভাই ছোট বা ছোট ভাই বড় ভাইয়া নামে পরিচিত। সো ভি ইকুয়াল টু √1 মাইনাস ছোট ভাই বড়। যাই দেখ উদ্দীপককে এমসিকিউ, 1 সেকেন্ডে এমসিকিউ হবে, ছোট খুঁজো বড় খুঁজো, c√1 মাইনাস ছোট ভাই বড় স্কোয়ার হবে না, মানে উত্তরের বাপ হবে। ডান। 39 ভালো করে বুঝো বাবারা। 40-এ 3টা জিনিস খুব ভালো করে বুঝবা। নিশ্চল ভর শক্তি, মোট শক্তি, গতি শক্তি। নিশ্চল ভর শক্তি, মোট শক্তি, গতি শক্তি। নিশ্চল ভর শক্তি, নিশ্চল ভর শক্তি ই নট ইকুয়াল টু এম নট সি স্কোয়ার। মোট শক্তি, মোট শক্তি ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। গতি শক্তি ই কে ইকুয়াল টু ই মাইনাস ই নট ইকুয়াল টু এম মাইনাস এম নট সি স্কোয়ার। 3টা ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখো। 41 এনার্জি ই ইকুয়াল টু NHF, বাট এই এনার্জি অনলি ফোটনের, ইলেকট্রন প্রোটন এর জন্য নয়, ইলেকট্রন প্রোটনের জন্য নয়। এইটাকে আমরা লিখতে পারি NHc/λ। 42 নাম্বার, ফটো ইলেকট্রিক ইফেক্টে, ফটো ইলেকট্রিক
ইলেকট্রিক ইফেক্টে একটি ফোটন একটি ইলেকট্রনকে আঘাত করে। একটি ফোটন একটি ইলেকট্রনকে আঘাত করে। নাম্বার 43, আগত শক্তি যদি হয় HF, that should be phi naught plus extra energy EK, so that HF should be HF naught plus half mv square বা HF সমান HF naught plus EVS, hc by lambda naught plus EVS, যেখানে phi naught equal to HF naught equal to hc by lambda naught, কার্যাবেক্ষক সূচন কম্পাঙ্ক সূচন তরঙ্গ দৈর্ঘ্য, VS স্টপিং পটেনশিয়াল বা নিবৃত্তি বিভব, এবং এইখান থেকে আমরা বলতে পারি EVS ইকুয়াল টু হাফ mv স্কয়ার। আসলে ফটো ইলেকট্রিক ইফেক্টে কি হয়, সিলেক্টিভ ধাতুর উপরে আলো এসে পড়ে, ফোটন ইলেকট্রনকে মুক্ত করে, কারেন্ট তৈরি করে। সো মানে আলোর শক্তি আসলো, বন্ধন ভাঙতে এই টুকরা নষ্ট হলো, বাকি এই টুকরাতে ইলেকট্রন গতিশক্তি হলো। এইটার উল্টা করলে এক্সরে, এক্সরেতে ভোল্টেজ দিব, তরঙ্গ দৈর্ঘ্য পাবো। সো এক্সরের ক্ষেত্রে বিষয়টা আরেকটু ইন্টারেস্টিং, এক্সরের ক্ষেত্রে বিষয়টা আরেকটু ইন্টারেস্টিং। ফর্মুলা নাম্বার 44 দিলাম ইভি, পাবো hc বাই ল্যামডা মিনিমাম, এর থেকে ছোট ল্যামডা পাওয়া সম্ভব না। সো ল্যামডা মিনিমাম ইকুয়াল টু hc বাই ইভি, ইম্পর্টেন্ট। ডি ব্রগলি বলেছে 2 পাই rn ইকুয়াল টু n ল্যামডা। কম্পোটন চাচাকে যদি আমরা ভুলে যাই, চাচা রাগ করবে। কম্পোটনে ডেল ল্যামডা ইকুয়াল টু বা ল্যামডা ইকুয়াল টু ল্যামডা নট প্লাস h বাই m নট সি 1 মাইনাস কস ফাই, 1 মাইনাস কস ফাই, ঠিক আছে। সো ল্যামডা নট 1 মাইনাস কস ফাই, শুধু এই মানটা আমরা একটু মাথার মধ্যে রাখবো, এইখান থেকে আমরা ল্যামডা নট বের করে ফেলতে পারবো। এখন কম্পোটন একটু ভালো করে আগে বুঝতে হবে এই কম্পোটনের বিষয়টা কি। ফটো ইলেকট্রিকে যে ইলেকট্রনটা থাকে ওটা বদ্ধ ইলেকট্রন, আর কম্পোটনে ইলেকট্রন এসে যেটা পড়ে ওটা আবদ্ধ, ওটা মুক্ত ইলেকট্রন ছিল। সো এখানে বন্ধন ভাঙার কোনো ক্যালকুলেশন নাই। ফোটন বেশি শক্তি নিয়ে আসবে, ইলেকট্রনের কাছ থেকে কিছু শক্তি নিয়ে নেবে, তাহলে ফোটনের কিছু শক্তি কমে যাবে, ফোটনের শক্তি কমে গেলে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে যাবে। এটা কম্পোটনের মেন কথা। কম্পোটন আমাদের সিলেবাস আসলে শর্ট সিলেবাস নাই, তাই শুধু ওটা মুছে দিছি। তো নাম্বার 46 মনে রেখো, ভরবেগের অনিশ্চয়তা এবং অবস্থানের অনিশ্চয়তা গ্রেটার দেন ইকুয়াল টু h বাই 4 পাই, ঠিক আছে। এটা একটু, এটাও সিলেবাসে নাই, তাই হয়ে গেলে মুছে ফেললাম আর কি, দরকার নাই। 45টা মডার্ন ফিজিক্সের সূত্র আর তোমার দরকার না। এরপর চলে আসি চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9, চ্যাপ্টার 9-এ প্রথমে তোমাকে কি করতে হবে, প্রথমে তোমাকে জানতে হবে যে 2 নাম্বার সূত্রটা L ইকুয়াল টু mvr ইকুয়াল টু nh বাই 2 পাই, যেটাকে লেখা যায় nh কাট। এই h কাট মানে h বাই 2 পাই, যাকে বলা হয় ডিরাক্স ধ্রুবক, ডিরাক্স
কনস্ট্যান্ট, একে বলা হয় ডিরাক্স কনস্ট্যান্ট। এরপরে তোমাকে তিনটা সূত্র মুখস্থ রাখা উচিত, আর এন, ভি এন, ই এন। আগে ছোটটা মুখস্থ করো, এন স্কোয়ার বাই জেড আর নট, জেড বাই এন ভি নট, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ই নট। আর নটের ভ্যালু হলো 0.53 অ্যাংস্ট্রম, ভি নটের ভ্যালু 2.18 10⁶ মিটার পার সেকেন্ড, ই নটের ভ্যালু -13.6 ইলেকট্রন ভোল্ট। এবার আসো বড় সূত্র লেখার চেষ্টা করি, বইটই কিন্তু হাতে নাই, ভুল হলে হতেও পারে, কিন্তু চেষ্টা করছি ভুল যেন না হয়। এন স্কোয়ার বাই জেড, ঠিক আছে? এইটুকুটা তুমি মাথায় রাখবা। এখন এর ভ্যালুগুলো তুমি বসাবা, তাহলে এইচ স্কোয়ার এপসাইলন নট এম পাই ই স্কোয়ার, এইটা যখন তুমি বসাবা, আগে তুমি জেড বাই এন বসাই দিবা, 2h এপসাইলন নট, এরপরে 2h এপসাইলন নট, এটা নিচে ছিল, উপরে ছিল এম, উপরে ছিল ই স্কোয়ার, নিচে হচ্ছে 2h এপসাইলন নট। আর এইখানে যদি বসাও মাইনাস জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 8 এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। ঠিক আছে, দেখো একটু ভুল ভুল মনে হলে একটু স্কোয়ার করে চেক করে লাওয়া যায়, এত কঠিন কিছু না। এটা কি স্কোয়ার করলে এ টু দি 4 হবে, হাফ এম বি স্কোয়ার এম দিয়ে গুণ হবে, এটা কি স্কোয়ার করলে 4h স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার হবে, একটা হাফ দিয়ে গুণ করলে এখানে চলে আসবে, সব পারফেক্ট আছে, কোনো সমস্যা নাই। সো ঘাসা অঙ্কের একটু মুখস্থ করে নিতে হবে কষ্ট করে হলেও। 48 নাম্বার, এটা মুখস্থ করার পর তুমি চলে আসবা ক্ষয় সূত্রতে। ক্ষয় সূত্র হচ্ছে মাইনাস ডিএন বাই ডিটি ইকুয়াল টু এন ল্যামডা। এই ল্যামডা বের করার জন্য তুমি মনে রাখবা অর্ধায়ু সূত্র, টি হাফ ইকুয়াল টু লন 2 বাই ল্যামডা, আর গড় আয়ু ইকুয়াল টু 1 বাই ল্যামডা। এরপর তুমি জানো এখান থেকে ইন্টিগ্রেশন করলে হবে লন বড় বাই ছোট ইকুয়াল টু ল্যাম এন নট বাই এন ইকুয়াল টু ল্যামডা টি। সো এইখান থেকে মনে রাখতে পারবা এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আর এই একই জিনিসকে মনে রাখবা যে এই কেমিস্ট্রির সূত্রটা এখানে খুব কাজে দেয়। মোল সংখ্যা স্মল এন ইকুয়াল টু ডাব্লু বাই এম ইকুয়াল টু এন বাই এন এ ইকুয়াল টু ভি ইন লিটার বাই 22.4 ইকুয়াল টু পিভি বাই আরটি। এই সূত্রে থেকে এই এন বসালে এই সূত্র থেকে 8টা সূত্র লেখা যাবে, 8টা সূত্রই তুমি মাথার মধ্যে রাখবে, কাজে দিবে। কোন 8টা সূত্র দেখো, এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, ডাব্লু ইকুয়াল টু ডাব্লু নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, সক্রিয়তা এ ইকুয়াল টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, মোল সংখ্যা এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ল্যামডার জায়গায় টি হাফ ইউজ করতে পারলে 2 পাওয়ার ইউজ করবা, n ইকুয়াল টু এন নট 2 টু দি পাওয়ার মাইনাস টি বাই টি হাফ, স্মল n ইকুয়াল টু এন নট 2 টু দি পাওয়ার মাইনাস টি বাই টি হাফ, a ইকুয়াল টু এ নট 2 টু দি পাওয়ার মাইনাস টি বাই টি হাফ,
ডাব্লু ইকুয়াল টু ডাব্লু নট টু দি পাওয়ার মাইনাস টি বাই টি হাফ। যেইটা দিবে খাসাং করে বসাই দিবে। ইকুয়েশনের মানে ইকুয়েশন থেকে ভ্যালু বের করা তোমাকে জানতে হবে, এর কোনো বিকল্প নাই আর কি। সো এইটা তুমি মনে রাখবা। আর 52 নাম্বারে তুমি মনে রাখবা বন্ধন শক্তি ইকুয়াল টু ভর ত্রুটি ইন্টু সি স্কোয়ার। 1 AMU ইকুইভ্যালেন্ট টু 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। এবং নিউক্লিয়ার বিক্রিয়ায় অবশ্যই সমতা করে নিবা, এবং এনাফ এনার্জি থাকলে ভাঙবে, নাহলে ভাঙবে না। আর স্থায়িত্ব নির্ভর করে ডেল ই বাই এর ওপর, নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির ওপর। নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি যত বেশি, ওর স্থায়িত্ব তত বেশি। ভেরি সিম্পল। গুড। 52 পর্যন্ত মুখস্থ হলো। চ্যাপ্টার 9 আর কিছু নাই। আমরা দেখতে দেখতে আমাদের লাস্ট চ্যাপ্টারে চলে আসিছি। চ্যাপ্টার 10 নাম সেমিকন্ডাক্টর। ঘড়ি দেখি 1 মিনিট সময় লাগবে এর সূত্র লিখতে। এর প্রথম সূত্র হচ্ছে গতীয় রোধ ইকুয়াল টু ডেল ভি বাই ডেল আই। আগের মতোই আর কি, গতীয় রোধ, কারণ এটা পরিবর্তন হয় আর কি। এরপরে আই ই ইকুয়াল টু আই সি প্লাস আই বি। আলফা ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট, বিটা ইকুয়াল টু অলসো আউটপুট বাই ইনপুট। বই অনুযায়ী এটা গুণক এবং তোমাদের বই অনুযায়ী এটা প্রবাহ লাভ। আর আলফা ছোট, সো বিটা বাই 1 প্লাস বিটা। বিটা বড়, তাই আলফা বাই 1 মাইনাস আলফা। এইটুকুটা মনে রাখতেই হবে, এর কোনো বিকল্প নাই। আর বাকিটা যে কেভিএল শিখালাম, ওই কেভিএলটা মারে দিতে হবে আর কি। কেভিএল এর একেবারে কোনো বিকল্প নাই। আর নাম্বার সিস্টেমের ছোট একটা জিনিস একটু 55 নাম্বার একটু মনে রেখো বাবারা। এনি বেস, যে কোনো বেস থেকে যদি তুমি ডেসিমেলে আসো, তাহলে তোমার কাজ বেশি কিছু না। তোমার কাজ হচ্ছে খালি বেজের উপর পাওয়ার নিয়ে গিয়ে বসায় দেওয়া সবগুলা। আর ডেসিমেল থেকে যে কোনো বেজে যদি তুমি আসো, তাহলে তোমার কাজ হচ্ছে বেজ দিয়ে ভাগ করে ভাগ শেষ নিবা। আর একটা জিনিস একটু মনে করেই নিবা, কখন কাজে লেগে যায়। ধরো ন্যান্ড অ্যান্ড নর এর সার্বজনীনতা, বেশি কিছু করা লাগবে না। দেখো, ইহা একটা ন্যান্ড, এই এ ছিল, একে আবার ঢুকায় দাও, হয়ে যাবে এ বার, হয়ে গেল নট গেট। এই মনে করো একটা নর, এ ছিল, আবার এ ঢুকিয়ে দাও, হয়ে গেল এ বার, খেল খাতাম। ওকে, এবার দেখো, ধরো এটা এ, এটা বি, এ বি ন্যান্ড, তাহলে কি হলো, এ বি হোল বার হইল। এই দুইটাকে আবার ন্যান্ডের মধ্যে দিয়ে দাও, হয়ে গেল এ বি। এখানেও তাই, এ বি নরের মধ্যে দাও, হয়ে যাবে এ বি বার হোল বার। আবার নরের মধ্যে দাও, দেখো হয়ে যাবে এ প্লাস বি। অর্থাৎ অপোজিটটা করা ভেরি সিম্পল। তারপর একটা আরো সিম্পল, দেখো, একবার এ কে দুইবার ন্যান্ডের মধ্যে নাও, হয়ে গেল এ বার। তারপরের বার বি কে দুইবার ন্যান্ডের মধ্যে নাও, হয়ে গেল বি বার। এই দুইটাকে ন্যান্ডের মধ্যে নাও,
হয়ে গেল এ বার বি বার হোল বার, দ্যাট মিনস এ প্লাস বি। একই কাজটা এখানে করো, এ কে 2 বার নরের মধ্যে দাও, হয়ে গেল এ বার, বি কে 2 বার নরের মধ্যে দাও, হয়ে যাবে বি বার, এই দুইটাকে আবার নরের মধ্যে দাও, হয়ে যাবে এ বার প্লাস বি বার হোল বার, দ্যাট মিনস এ বি। ওকে, আমাদের লাইভ ক্লাসে দুইজন অতিথি চলে এসছে, শেখ শাকিল শাহরিয়ার এবং আজিজুল ইজাজ। তারা এসে এখানে হে হে করে হাসছে, তো ভাবছি তাদেরকে গেটের মধ্যে আমরা ঢুকিয়ে দেব। তো আমরা কেবল 56টা সূত্র দেখলাম। এবার আসো, কালকের পরীক্ষায় তোমার মারা খাওয়ার সম্ভাবনা কিছু জায়গায় আছে, যেগুলা কন্ট্রোভার্সিয়াল জায়গা, যেগুলা পারলে এড়িয়ে চলবা। বেশি নাই, সেকেন্ড পার্টে 4টা মতো জিনিস আছে। আসো আমরা কন্ট্রোভার্সিয়াল জিনিস, তর্কাতর্কিমূলক জিনিস এড়িয়ে চলি। আসুন এড়িয়ে চলা যাক, এড়িয়ে চললে ভালো হয়, এড়িয়ে চললে ভালো। ওকে, নাম্বার 1, এড়িয়ে চললে ভালো। প্রথম কথা, ধরো তোমাকে বলল 10টি পাশাপাশি 10টি পাশাপাশি ডোরার মধ্যবর্তী দূরত্ব লাও। কাকে বলে ঝামেলা? 10টি পাশাপাশি ডোরার মধ্যবর্তী দূরত্ব। এখন এই ডোরা মানে কতগুলা কনফিউশন বোঝো। এই ডোরা বলতে স্যার উজ্জ্বল অন্ধকার মিলিয়ে বুঝাইছে না সারা বুঝাইছে? মানে একটা উজ্জ্বল একটা অন্ধকার মিলে একটা ডোরা না দুটা ডোরা? নাম্বার 1 ঝামেলা। নাম্বার 2 ঝামেলা, 10টা মানে কি? একবারে একটা একটা দুটা তিনটা এরকম করে 10 পর্যন্ত গুনবো না ওদের মাঝখানেরটা গুনবো? তাহলে কতগুলো উত্তর স্যার নিতে পারে আমি তোমাকে দেখাই। যে কোনো স্যার যে কোয়েশ্চেন করছে সে এই উত্তরটা নিতে পারে। 10 d/d ল্যামডা, সে নিতে পারে 10 d/2d d/2d ল্যামডা, সে নিতে পারে 9 d/d ল্যামডা, নিতে পারে 9 d/2d ল্যামডা। 4টার মধ্যে কোনটা নিবে তর্কাতর্কি করে মারামারি হবে। সো না না ভাই, উত্তম একটু এড়িয়ে চলা ভালো। আমাকে যদি জিজ্ঞেস করো ভাই আমার হবে না, কোনো যুক্তি তর্ক করলে হবে না। আমি এক ডোরা বলতে, যেহেতু উজ্জ্বল ডোরা বললেনি, আমি ডোরা বলতে উজ্জ্বল এবং অন্ধকার মিলে বুঝবো। আর 10টা ডোরার মাঝখানের জায়গা মানে আমি 9টা ফাঁকা জায়গা বুঝবো। সো আমার লজিকে তুমি চিন্তা করলে আই উইল প্রেফার দ্যাট, আমি এটা প্রেফার করতাম। এখন যে প্রশ্ন করবে আর যে উত্তর করবে তিনি কোনটা প্রেফার করবে আই ডোন্ট নো। সো পারলে এড়িয়ে চলবেন। ওকে, এবার আসেন নাম্বার 2। নাম্বার 2, ধরেন আপনাকে বাইর করতে দিল ডোরা প্রস্থ। এই ডাইরেক্ট এটাই যদি পরীক্ষায় আসে, ডোরার প্রস্থ বের করো। এই দুইটা সূত্র নিয়ে একটু তর্ক বিতর্ক আছে। একটা হচ্ছে d/d ল্যামডা, আর একটা হচ্ছে d/2d ল্যামডা। যাই বলো না কেন বাবা, এই দূরত্বটাই d, মানে এটা কিন্তু 2d ধরিনি, স্যারের মতো 2d বলছি না। এখন তুমি এইটা নিবা না এইটা নিবা? যে কোনো টিচার যে কোনোটা নিতে পারে। বাট ডোরার প্রস্থ বলতে আমি অ্যাকচুয়ালি আসলে উজ্জ্বল বা অন্ধকার ডোরার প্রস্থ বুঝি। সো আমি কোনটা প্রেফার করি বললে আমি তোমারে বলবো চুজ দ্যাট। আগেই বলছি এড়িয়ে চলা উত্তম। আগের দিনও তোমাদের বলেছিলাম গামা অফ কার্বন ডাইঅক্সাইড, গামা অফ কার্বন ডাইঅক্সাইড টিচার 1.33 নিতে পারে,
1.4 নিতে পারে, এই দুইটার মধ্যে নেওয়ার সম্ভাবনা বেশি, আরও চাইলে নিতে পারে। তো এখন যেহেতু এটা বহু পারমাণবিক গ্যাস, সেই হিসেবে বহু পারমাণবিক গ্যাস সেই হিসাবে হয় এটা, বাট এর আকৃতি দেখতে এরকম, তাই হয় এটা। এখন ঝামেলা দেখবা, তুমি ঝামেলা বুঝবা, আসো একটু ইন্টারনেট আমরা সার্চ দিই। আমার কথা তোমার বিশ্বাস হয় না, নাও হইতে পারে, তোমাদের অনেক পীর বাবার আছে। তো একটু নর্মালি দেখো, গামা অফ CO2, গামা অফ CO2 অ্যাপ্রক্সিমেট গামা বলছে 1.33, নন লিনিয়ার টিপিক্যালি 1.33, লিনিয়ার পলিঅ্যাটমিক গ্যাসেস লাইক এত ক্লোজেস্ট টু 1.4। বলো এবার 1.3 লিবা না 1.4 লিবা তুমি? তো এইসব মারামারি করে লাভ নাই বাবা। তো আমাকে যদি বলো যে ভাইয়া আপনি হলে কি প্রেফার করতেন, আমি হলে আগে ওখানে একটা এক্সপ্লেনেশন লিখতাম, যে আমি আগে একটা এক্সপ্লেনেশন লিখতাম, বিশাল বড় একটা এক্সপ্লেনেশন লিখতাম। আমি একটা এক্সপ্লেনেশন আগে লিখতাম, এক্সপ্লেনেশন লেখার পর তারপর আমি তোমার লিখতাম, আমি এটাকে একটু বেশি প্রায়োরিটি দিতাম আর কি। নাম্বার 4, ধরো দুটি কার্নো ইঞ্জিন তোমাকে দিছে, বলছে দুটি কার্নো ইঞ্জিন, দুইটাই 400 কেলভিন 800 কেলভিনের মধ্যে চলে, তার মানে T1 এটা T2। কিন্তু একটাতে যে পদার্থ আছে ওর S 1500 জুল পার মোল পার কেলভিন, আরেকটার S 2000 জুল পার মোল পার কেলভিন। প্রশ্ন হচ্ছে কোনটা পরিবেশ বান্ধব? পরিবেশ বান্ধব কোনটি? পরিবেশ বান্ধব কোনটি? বেসিক হচ্ছে ডিএস যত কম তত পরিবেশ বান্ধব। কিন্তু প্রশ্ন হচ্ছে কার ডিএস? তুমি যদি ডিএস বের করো, DS1 ইকুয়াল টু MS1 লন T2 বাই T1, DS2 ইকুয়াল টু MS2 লন T2 বাই T1, অবভিয়াসলি এটাও নেগেটিভ আসবে, এটাও নেগেটিভ আসবে, কারণ T2 ছোট T1 বড়। এটা একটু বেশি নেগেটিভ আসবে, এটা একটু কম নেগেটিভ আসবে, সেই হিসাবে এটা ছোট, মানে এটা বেশি মাইনাস, এটা কম মাইনাস, তো এটা বেশি পরিবেশ বান্ধব হওয়া উচিত। কিন্তু বাবা এটা তুমি কার অ্যান্ট্রপিক পরিবর্তন বের করতেছো? কার্যনির্বাহক বস্তুর। পরিবেশের অ্যান্ট্রপিক পরিবর্তনটা তার উল্টা হয়। স্যার যে কোনোটাই নিতে পারে আর কি। আমি হলে আমি মানকে প্রায়োরিটি দিতাম। হ্যাঁ, প্রায়োরিটি দিতাম। ওকে, সো কন্ট্রোভার্সিয়াল জিনিসও তোমাদেরকে বলে দিলাম। ক্লিয়ার? সো বাবারা, এই যে 40 পৃষ্ঠা লিখলাম, 56টা সূত্র বললাম, 4টা কন্ট্রোভার্সিয়াল জিনিস বললাম, এই কন্ট্রোভার্সিয়াল জিনিস একটু এড়িয়ে চলতে হবে, কথাটা একটু মনে রেখো, ঠিক আছে? আশা করা যায় কন্ট্রোভার্সিয়াল জিনিসগুলো একটু এড়িয়ে তোমরা চলবা। বই যদি দেখো বাবারা, এই পাতাগুলো পড়বা না, সুন্দর করে এই পাতাগুলো এইভাবে করে ওভারল্যাপ করে চলে যাবা। আমি কিন্তু সূত্রগুলো দেখলাম। খ নাম্বারের জন্য তোমরা যে কাজটা করবা বাবারা, খ নাম্বার প্রশ্নের জন্য তোমরা এই বইয়ের ভিতরে এই জিনিসগুলো একটু দেখতে যাবা। সৌরজগৎ তাপীয় সাম্যাবস্থায় আছে কিনা, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সৌরজগৎ তাপীয় সাম্যাবস্থায় নেই, অনবরত তাপ চারিদিকে ছড়িয়ে পড়ছে। তাপীয় সাম্যাবস্থা বলতে আমরা কি বুঝি? যখন তাপমাত্রা সমান হয়।
তখন তাপের আদান প্রদান হবে না, এটাকে তাপীয় সাম্যাবস্থা বলে। সো এরকম করে তোমরা বইগুলা তুলবা। আমি ফার্স্ট পেপারে বই তোলার সিস্টেমটা দেখিয়েছি। এখন আমি পুরাপুরি আর বই তুলতেছি না, কারণ আমি যখন পুরাপুরি কন্টিনিউয়াসলি বই তুলি তাহলে যেই রাত হবে তুমি পড়ে শেষ করতে পারবে না। সো আই থিঙ্ক তোমার এই যে এইখানে যে আমি তোমার ইন টোটাল আজকে এই স্লাইডটা আমি দিয়ে দিচ্ছি, ইন টোটাল যেই সূত্র 56টা আমরা এখানে লিখলাম, তোমরা এই 56টা সূত্র অবশ্যই না দেখে পরীক্ষা হলে যাবে না। 56টা সূত্র না দেখে তুমি পরীক্ষা হলে যাবে না। আর আমি খুব বেশিক্ষণ সময় নিয়ে নিই বাবা, 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা নিয়ে নিয়েছি, এইটুকুই। কারণ কালকে পরীক্ষা, আমি আর রাত তোমাকে জায়গায় রাখতে পারি না ভাই। এই 1.5 ঘন্টা টাইম দিও, উপকার হবে অপকার হবে না। সো ভালো থাকো সবাই। কালকে কেমন পরীক্ষা হলো একটু কমেন্ট করে জানাবা, পরীক্ষা শেষ করার পর, আগে জানিও না। আশা করি, আবার দোয়া রাখি শিক্ষকদের এবং বোর্ড কর্মকর্তাদের যেন জ্ঞান হয়, তারা যেন আর ভুল প্রশ্ন কোনোভাবেই না দেয়। আর যারা ভুল প্রশ্ন করেছে তাদের জন্য বিচার হয়, এই আশা রেখে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।